পরিবারের অভিযোগ যে ডিলিট বা বিবেচনাধীন এসব লেখাতে ভয় আতঙ্ক কাজ করছে, মৃত্যু মিছিল তো আটকানো যাচ্ছে না। দেখুন, এসআইআর কেন্দ্রিক যে আশঙ্কার মেঘ বাংলার আকাশে চাপিয়ে দিয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তার জেরে আরও মৃত্যু হয়েছে এবং মৃত্যু মিছিলটা বাড়ছে। এই যে প্রথমে লজিক্যাল ডিসক্রিপেন্সি, তারপরে ডিলিটেড, অ্যাডজুডিকেটেড, এতে বৈধ নাগরিকদের উপর যে প্রবল মানসিক চাপ পড়ছে, কেউ আত্মহত্যা করছেন, কেউ হৃদরোগে আক্রান্ত হচ্ছেন, অসুস্থ হয়ে পড়ছেন। অন্যদিকে বিএলওরাও, যারা এই অপরিকল্পিত অদূরদর্শী হঠকারী পদ্ধতিতে এসআইআর, তাদের মধ্যেও একইভাবে মৃত্যু মিছিল বাড়ছে। যেভাবে এত মানুষকে বিজেপির নির্দেশে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে নির্বাচন কমিশন, তার জেরেই এই মৃত্যুর জন্য দায়ী নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া এবং বিজেপি নেতারা, যারা কথায় কথায় বলছেন এত বাদ দেব, এত কোটি বাদ দেব, বাংলাদেশে পাঠিয়ে দেব, আতঙ্ক তৈরি করছেন। মানুষের উপর এদের ভরসা নেই, আতঙ্ক তৈরি করছেন, তার থেকে মৃত্যু হচ্ছে। আবার এখনো পর্যন্ত আজ দুটি মর্মান্তিক মৃত্যুর খবর এসছে, যাদের পারিবারিক বক্তব্য এই এসআইআর জনিত অনিশ্চয়তা, এসআইআর জনিত আতঙ্ক, এর দায় সম্পূর্ণভাবে নিতে হবে নির্বাচন কমিশনকে। এবং এই আতঙ্ক এবং মৃত্যু মিছিলের প্রতিবাদে শুক্রবার বেলা 2টো থেকে ধর্মতলায় ধর্ণা শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় সর্বভারতীয় সভানেত্রী তৃণমূল কংগ্রেসের। এই সর্বাত্মক লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেসই একমাত্র যে মানুষের পাশে থাকছে, পরিবারের পাশে থাকছে। রাজপথ থেকে সুপ্রিম কোর্ট, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দাঁড়িয়ে সওয়াল করে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ আদায় করে আনছেন, বা দাবিতে সুপ্রিম কোর্টের মান্যতা আদায় করে আনছেন। আজকেও যে মৃত্যু হয়েছে তার জন্য দায়ী নির্বাচন কমিশন। বাংলার মানুষ সকলকে একসঙ্গে প্রস্তুতি নিতে হবে, ঐক্যবদ্ধভাবে এই বিজেপিকে পর্যুদস্ত করে বিদায় করতে হবে। এতদিন ছিল বাংলা টাকা আটকানো, বৈষম্য, প্রতিহিংসা, বাংলা ভাষাকে অপমান, বাংলার মনীষীদের অপমান, বাংলা বললে পিটিয়ে মারা, বাংলা বললে বাংলাদেশে পাঠানো। এবার হাজার হাজার লক্ষাধিক লোককে, মানুষকে, বৈধ ভোটারকে বাদ দেওয়ার জন্য, কোটির মানুষের মনে আতঙ্ক তৈরি করার জন্য, এতগুলো পরিবারকে পথে বসানোর জন্য এই কাণ্ডখানা ঘটাচ্ছে। এত কোটি মানুষকে হ্যারাসমেন্টের লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ। এই মৃত্যু, এর প্রত্যেকটার জবাব এবং কৈফিয়ত নির্বাচন কমিশনকে দিতে হবে এবং ভারতীয় জনতা পার্টি এর পরিপূর্ণ জবাব পাবে আসন্ন নির্বাচনে। দেখুন, এই তথ্য পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায় যে সংখ্যালঘুদের যে জায়গাটায় একটু বেশি সংখ্যা, সেই জায়গায় টার্গেট করে এসআইআর থেকে বাদ দেওয়ার কাজ, অ্যাডজুডিকেটিং, তকমা লাগিয়ে দেয়া, জীবিতকে মৃত্যু বানানোর কাজ, এগুলো করছে। কিন্তু এই সংখ্যালঘুদের ওপর আক্রোশ দেখাতে গিয়ে তারা তো হিন্দু সমাজেরও সর্বনাশ করেছে।
মতুয়া তো হিন্দু, তাদেরকে অনিশ্চয়তায় ফেলে দেওয়া হলো কেন? বাবা বন্দ্যোপাধ্যায়, ছেলে ব্যানার্জি, লজিক্যাল ডিসক্রিপেন্সি। কেউ জের পর ডবল ই লেখেন, কেউ জের পর আই লেখে, অ্যাডজুডিকেটিং। কেউ নামের মাঝখানে কুমার বা এরকম কিছু লেখেন, কেউ লেখেন না, লাইনে দাঁড়িয়ে থাকতে হবে সারাদিন। ফলে সংখ্যালঘুদের টার্গেট করেছে, আর সেটা করতে গিয়ে এই ভুল পদ্ধতি, হঠকারী পদ্ধতিতে হিন্দুদেরও সর্বনাশ করে ছেড়ে দিচ্ছে এই নির্বাচন কমিশন। আজকে বামেদেরকে দেখতে পাওয়া গেছে যে তারা সিও অফিসের সামনে গেছে, কিন্তু সিও দেখা করেনি, তারা বাইরে অবস্থান বিক্ষোভ করছে। কোথাও গিয়ে কি দেরিতে শুরু করলো বামেরা, নাকি আপনাদেরকে ফলো করতে? বামেরা একটা দিশাহীন দল। এত দেরিতে নামলেন কেন বামেরা? শুধু মিডিয়া আর সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিলে হবে? কেন নামলেন দেরিতে? খুব মজা লাগছিল না যে বিজেপি এমন ভাবে হাবভাব করছে যে এসআইআর দিয়েই তৃণমূলের ক্ষতি করা যাবে। খুব আনন্দে নাচছিল কমরেডরা, রামরেড খুব নাচছিল। এতদিন সিপিএম এবং বামেরা নিজেদের ভোটটা বিজেপিকে দিয়ে এসেছে, তৃণমূলের ভোট কমেনি। সিপিএম এর যত পার্সেন্ট কমেছে দেখুন, বিজেপির কোথাও কোথাও ঠিক সেইটাই বেড়েছে। আর এবার এসআইআর নিয়ে যখন তৃণমূল লড়াই করছে, তখন সিপিএম বসে মজা দেখছিল। তখন সিপিএম এর রাজ্য সম্পাদক রাতবিরেতে এর বাড়ি ওর হোটেলে ঘুরে বেড়াচ্ছিলেন। কতগুলো অতৃপ্ত আত্মাকে এক জায়গায় আনা যায়। যখন বুঝতে পারছে নিজেদের লোকেদের গায়ে হাত পড়ে যাচ্ছে, হিন্দু মুসলমান সবার গায়ে হাত পড়ছে, লড়াইটা দিচ্ছে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন মনে হয়েছে আজকে রাস্তায় নামা উচিত। যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সওয়াল করেছেন সুপ্রিম কোর্টে, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিশিষ্ট সিপিএম নেতা মানিক সরকার পর্যন্ত প্রশংসা করেছেন, সেদিনও এইখানকার বিজেপির দালাল সিপিএম গুলো সমালোচনা করেছে। ফলে লড়াইটা দিয়েছে তৃণমূল কংগ্রেস, লড়াইটা দিচ্ছে তৃণমূল কংগ্রেস। বাড়ি বাড়ি, পাড়ায় পাড়ায় ক্যাম্প করে, বাড়ি গিয়ে, রাজপথে মিছিল, রাজপথে কর্মসূচি, আইনি লড়াই। মুখ্যমন্ত্রী নিজে সওয়াল করতে যাচ্ছেন, ইলেকশন কমিশনে বারবার ডেপুটেশন। কারা করেছে? তৃণমূল কংগ্রেস করেছে। এখন যখন মুখ্যমন্ত্রী আবার ধর্ণা দিতে বসতে চলেছেন, ঘোষণা করে দিয়েছেন, তখন এদের মনে হচ্ছে যে একটা লোক দেখানো মিছিল অন্তত করি, নইলে একেবারে পিঠে বিজেপির বি টিম, বিজেপির দালাল, বিজেপির এজেন্টের স্ট্যাম্পটা পুরো পিঠে তকমা লেগে বসে যাবে। সেই জন্য লোক দেখানো নাটক করতে বেরিয়েছে। ওনারা জানতেন না মানুষের উপর আঘাত আসছে, খুব মজা পাচ্ছিলেন। যখন বিজেপি বড় বড় কথা বলছিল, ভাবছিলেন শুধু তৃণমূলের ক্ষতি হচ্ছে, আরে বাংলার মানুষের ক্ষতি হচ্ছে। মতুয়া সমাজ কিছু মানুষ বিজেপিকে বিশ্বাস করে ঠকেছেন, আজকে দেখছেন বিপদ। এরকম বেশ কিছু কোথাও কোথাও বাম বা অন্য দলেরও সমর্থকরা বুঝতে পারছেন এই বিপদটা বিজেপি তাদের উপরও চাপিয়ে দিচ্ছে, আর লড়ছে কে? মমতা বন্দ্যোপাধ্যায়। এত দেরিতে কেন কমরেড? সব শেষ হয়ে গেল, লড়াইটা দিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সুপ্রিম কোর্ট অবধি দিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ কমাস ধরে লড়াই চলছে, আর আজকে দোলের বাজারে, হোলির বাজারে মনে হলো রাস্তায় একটু নাবি ছবি তুলতে। বিজেপির দালাল, বিজেপির এজেন্ট আজকে যখন বুঝতে পারছে গোটা লড়াইটা সারা ভারত দেখছে মমতা ব্যানার্জি দিচ্ছে, বাংলার মানুষ দেখছে মমতা ব্যানার্জি দিচ্ছে, নাটক করতে রাস্তায় নেমেছে সিপিএম। অন্য প্রশ্নে আসছি, সেটা হচ্ছে যে দিলীপ ঘোষ তিনি বলছেন যে কেন্দ্রীয় বাহিনী তো এক জায়গা থেকে আর এক জায়গায় মুভ করতে সময় লাগে, তার জন্য ভোটের দফা বাড়াতে হয় এবং মাঝখানে সময়ও রাখতে হয়। সাফিসিয়েন্ট বাহিনী যদি নির্বাচন কমিশন ব্যবস্থা করে, তাহলে এক দফাতে ভোটটা হওয়াই ভালো। দেখুন,
গতবার তো 8 দফায় এনারাই করিয়েছিলেন। 21 সালের বিধানসভা নির্বাচন আবকি বার 200 পার, দিল্লি থেকে আসা পরিযায়ী নেতারা, ডেইলি প্যাসেঞ্জারি করার নেতারা, আমরা বারবার বলেছিলাম 8 দফা করবেন না, করোনা চলছে, করোনা সংক্রামিত হবে। বিশেষ করে শেষ 4 দফা বারবার বলা হয়েছিল করবেন না, একসঙ্গে করে দিন, শোনেননি। তখন কিন্তু এই দিলীপ ঘোষরাই বলেছেন না 8 দফাতেই হবে। এবার আবার বলছেন তার উল্টো কথা। অ্যাকচুয়ালি এরা না ভোট এলে দেয়াল লেখেন, কিন্তু দেয়ালে লিখনটা পড়তে পারেন না, বাংলার মানুষের মন বোঝেন না। তার কারণ আগাগোড়া বিজেপিটা হচ্ছে একটা বঙ্গ বিরোধী, বাংলা বিরোধী দল। সেই কারণে এই ধরনের দিশাহীন কথাবার্তা বলছে। আগের বার বললেন 8 দফা, করোনার সময় 8 দফা চাপিয়ে দিলেন, এবার বলছেন 1 দফা। একটা ভারসাম্য থাকবে তো? এরা দিশাহীন, ভারসাম্য হারিয়েছে। তাহলে মানে রাজনৈতিক দলের মেশিনারি যাতে এক জায়গা থেকে আর এক জায়গায়, এক দফা থেকে আর এক দফায় মুভ করতে না পারে, তার জন্যই কি কৌশলে এখন দিলীপ ঘোষ বা বিজেপি এই কথা বলছে? তাহলে গতবার 8 দফা করছিল কেন? তার মানে বলতে হবে ওনারা রাজনীতি বোঝেন না। 21 সালে বলছেন 8 দফায় ভোট করতেই হবে, তাও আবার করোনার মধ্যে। আবার এখন বলছেন 1 দফা। আর আমরা কি বলছি? 1 দফায় করো আর 8 দফায় করো। বাংলার মানুষের আশা, ভরসা, সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের প্রতি থাকবে এবং চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন। আরে মানুষের উপর আস্থাটা রাখতে হবে তো। সারা বছর মানুষের কাজ করতে হবে, মানুষের কাছে উপকারী বন্ধু হিসেবে পাশে থাকতে হবে। হাত বাড়ালেই বন্ধু কে? মামাটি মানুষের সরকার। হাত বাড়ালেই বন্ধু কে? মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক রক্ষা কবচ। মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে আসছি, সেটাতে যে মানে রাজনৈতিক দলের কর্মীরা বা বাহুবলীরা তো ভোটের সময় এভাবেই মুভ করে এক জায়গা থেকে আর একটা জায়গা, সেটাকে কি দিলীপ ঠেকাতে চাইছে? আমি তো একই জিনিস বুঝতে পারছি না। গতবারের থেকে হঠাৎ সরে গেলেন কেন? গতবার তো 8 দফায় ভোট এই দিলীপ বাবুরাই চেয়েছিলেন। 8 দফায় ভোট কারা চেয়েছিল? বিজেপি চেয়েছিল। আবার এবার হঠাৎ বলছে 1 দফায়। আমরা জানি যেদিন যখন যে বুথে যেখানে ভোট হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীরা জিতবেন। তো ওরা দিশাহীন। ওরা কেন দিশাহীন? ওরা কখন 8 বলে, কখন 1 বলে, মানুষের উপর ভরসা নেই। ওদের সব ক্যালকুলেশনে গন্ডগোল। সামনে যে নির্বাচনী লড়াই, সেই নির্বাচনী লড়াইকে অপারেশন সিন্দুরের সঙ্গে তুলনা দিলীপ ঘোষ তিনি বলছেন যে ঘরে ঢুকে শেষ করতে হবে। এমন মন্তব্য। দেখুন, এগুলো সব ওনাদের বিষয়। দিলীপ ঘোষ এই ধরনের কথাবার্তাগুলো বলেন কিছুটা খবরে থাকার জন্য। একটা এনকে সলিল টাইপের কেউ লোক আছে ওনার, যে এসব লিখে দেয়, যে এসব ফিল্মি ডায়লগ যেগুলো গ্রাউন্ড রিয়েলিটির সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই যেটা বলছেন না ঘরে ঢুকে উমুক করতে হবে, আমাদের নীতি হচ্ছে প্রত্যেকটা বাড়িতে ঢুকে প্রত্যেকটা পরিবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক সুরক্ষা কবচের উপকারটা পৌঁছে দিতে হবে। সেই কারণেই তৃণমূল কংগ্রেস ভোট পায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় আবার সরকার গড়বেন রেকর্ড সংখ্যক বিধায়ক নিয়ে। ফলে সারা বছর কোনো যোগাযোগ নেই, BLA 2 দিতে পারে না দিলীপ ঘোষের দল। তারা আবার এলাকা ভিত্তিক অমুক করতে হবে, তমুক করতে হবে, সব কথা আসে কোথার থেকে? এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী দিল্লি গিয়েছেন, প্রতিবাদ করেছেন, মুখ্য নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেছেন, আপত্তি জানিয়েছেন। এবার তিনি যখন ধর্নায় বসতে চলেছেন তখন ফুল বেঞ্চ কলকাতায় আসছে। তাহলে কি এবার কলকাতায় একটা দ্বিতীয় পর্বে সেই স্নায়ু যুদ্ধের পরিস্থিতি দেখা যেতে পারে? এই নিয়ে কোনো মন্তব্য করবো না। আমরা বলেছি এসআইআর যে পদ্ধতিতে হচ্ছে সেটা ভয়ঙ্কর পদ্ধতি, অপরিকল্পিত, অদূরদর্শী, হঠকারী, মানুষের মৃত্যুর মিছিল হচ্ছে এবং এটার কোনো মূল উদ্দেশ্য বিজেপির নির্দেশে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া, হয়রানি করানো। এর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াই হয়েছে। আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি, আমরা গণতান্ত্রিক পথে রাজপথে আন্দোলন করেছি। মুখ্যমন্ত্রী নিজে সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন, আবার মুখ্যমন্ত্রী ধর্নায় বসতে চলেছেন। এই যে সর্বাত্মক প্রতিবাদটা মানুষের অধিকারের স্বার্থে, এটা শুধু তৃণমূলের নয়, মানুষের অধিকারের স্বার্থে। বিজেপির নির্দেশে
মানুষের অধিকার, নাগরিকত্ব, ভোটার অধিকার কাটতে যা করে বেড়াচ্ছে নির্বাচন কমিশন, তার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন, যাতে মানুষের হয়রানি কমে, মানুষের প্রত্যেক বৈধ ভোটার তার অধিকার অটুট রাখতে পারে। সুকান্ত মজুমদার তিনি পরিবর্তন যাত্রা নিয়ে বলছেন যে ইট ছুড়লে পাটকেল খেতেই হবে, মুখোমুখি সংঘর্ষ হবে যদি আটকানোর চেষ্টা করা হয়। তো আপন মনে যদি নিজেরা কেউ প্রভোকেটিভ কথাবার্তা বলে তারা বলবেন। সুকান্ত মজুমদার, আপনি কোন যাবেন এলাকা দিয়ে, যদি কেউ প্রশ্ন করে 100 দিনের টাকাটা, 100 দিন কাজ করেছি, 100 দিনের টাকাটা দিলেন না কেন মশাই, আবাসের টাকা দেননি কেন, বাংলার টাকা দিচ্ছেন না কেন, তখন যদি সুকান্ত বাবুদের লোকেরা উত্তর দেওয়ার তো মুখ নেই, তখন যদি ইটপাটকেল মারে, খারাপ কথা বলে, তাহলে প্রভোকেশনটা কাদের তরফে হচ্ছে? কিসের পরিবর্তন যাত্রা? পরিবর্তন 2011 সালে হয়ে গেছে, এবার ওনাদের বিদায় যাত্রা, এবার ওনাদের বিনাশ যাত্রা, আর এবার বাংলায় প্রত্যাবর্তন হবে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রত্যাবর্তন হবে। সুকান্তবাবুরা যেখানে যাবেন, কোনো মানুষ যদি প্রশ্ন করে কেন টাকা বন্ধ, আমাদের এখানকার থেকে আপনারা কর তুলে নিয়ে যাচ্ছেন, ট্যাক্স তুলে নিয়ে যাচ্ছেন, কিন্তু বিপুল টাকা যারা কাজ করেছে, কেন টাকা বন্ধ, কেন বিমাতৃসুলভ আচরণ, সেগুলো আপনাদের পোষা গুন্ডা দিয়ে ইটপাটকেল না মারিয়ে উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন। কালকেও মানে প্রায় একাধিক ভিন রাজ্যের নেতা তারা আসতে চলেছেন এই পরিবর্তন যাত্রায়। বিজেপি থেকে তো সব ভিন রাজ্যের লোকেরাই আসছে। বিজেপির এখানে লোক কোথায়? BLA 2 খুঁজে পায় না। আমার বিজেপির ভেতর থেকেই একটা অভিযোগ পাচ্ছি, এই ভিন রাজ্যে যে সমস্ত, ওদের সব নানা রকম সব শব্দ টব্দ আছে, সেই সব পদাধিকারীরা আসছে, এখানকার যারা কোনো এলাকায় যে 2-4 জন বিজেপি করেন তাদের সঙ্গে খুব দুর্ব্যবহার করছেন, হাই ফরমাস কাটাচ্ছেন, ইয়ে চাইয়ে ও লে আও, এইসব করে বেড়াচ্ছেন। ফলে এই বাইরের যারা এসে এখানে, এদের সঙ্গে তো বাংলার মাটির কোনো সম্পর্ক নেই, উল্টে বিজেপির এখানকার কর্মীরাও তিতিবিরক্ত হচ্ছে। এবারে বিধানসভা ভোটে যেন টার্গেট যেন ভবানীপুর করছে রাজ্যের বিরোধী দল, কখনো সুকান্ত, কখনো শুভেন্দু অধিকারী যাচ্ছেন, দেওয়াল লিখন করছেন, জয় শ্রীরাম স্লোগান লিখছেন, করতে কি বলবেন, কিভাবে যাচ্ছেন? ওটা তো আপনাদের বিষয়, আপনাদের নজর টেনে নিজেদের ছবি ছাপাতে চাইছে, এর বাইরে কি? ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী গতবার যে ব্যবধানে জিতেছিলেন, এবার তার থেকে বেশি ব্যবধানে জিতবেন, লিখে রেখে দিন। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের আসনের কাছাকাছি থাকলে ওই বিজেপি নেতারা যেন একটু প্রচার পাবে, ও তো আপনাদের একটু প্রচারের জন্য ওখানে নাটক করতে যাচ্ছে। জাতীয় ক্ষেত্রে একটা বদল আসছে, শোনা যাচ্ছে যে নীতিশ কুমার তিনি রাজ্যসভায় চলে যাবেন, মুখ্যমন্ত্রী বদল হবে বিহারে। এই মুহূর্তে এই নিয়ে আমি কোনো মন্তব্য করব না, সর্বভারতীয় রাজনীতির ব্যাপার, আমাদের জাতীয় স্তরের নেতৃত্ব তারা এটা খতিয়ে দেখছে। কিন্তু 3 মাস হলো রাজ্যটায় ভোট হয়েছে, মুখ্যমন্ত্রী হলো, জোর সরকার, সেখানে যে এইভাবে, আরে বিজেপির তো ওই হাল। বিজেপির অবস্থাটা দেখুন, পশ্চিমবঙ্গের একদিকে হচ্ছে ওপাশটায় খানিকটা একটু মিল আছে কথাবার্তায়, সংস্কৃতিতে ইত্যাদি, ত্রিপুরা, মাঝপথে মুখ্যমন্ত্রী বদল করতে হয়েছিল বিজেপিকে, তার কারণ তাদের এক মুখ্যমন্ত্রীকে দিয়ে শেষ করার মতো অবস্থা নেই, বিপ্লব দেবকে সরিয়ে দিয়েছিল। আবার এখানে শুনছি বিহারেও নাকি মাঝপথে বদলের। তো যে বিজেপি বা তাদের জোট শরিকদের বা তাদের যে সরকার, তাদের কোনো স্থিতিশীলতা নেই, তাদের মুখ্যমন্ত্রীরা নিজেরা নিজেদের কাম শেষ করতে পারেন না, তারা আবার বড় বড় কথা এখানে কি বলতে আসছে? বিষয়টা আমাদের জাতীয় স্তরের নেতৃত্ব দেখছে। একেবারে কি জোর করে নিয়ে নেওয়া? কারণ শোনা যাচ্ছে বিজেপি এটা তো শোনা যাচ্ছে বা একাধিক সূত্র বলছে যে এখনো তো কোনো নির্দিষ্ট ঘোষণা হয়নি, কিন্তু শোনা যাচ্ছে যে এটা একটা বিজেপি একটা দখলদারি বা অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। এখন মুদ্রা কথা হচ্ছে কি, মানুষ কি দেখবেন যে বিজেপির জোট সরকার, তারা নিজেদের মধ্যে ঝগড়া করে মুখ্যমন্ত্রী রাখতে পারে না, মুখ্যমন্ত্রীর মেয়াদ সম্পূর্ণ হতে দিতে চায় না বিজেপি, তার আগেই তাদের চাই। আবার ত্রিপুরাতে বিজেপিরই মুখ্যমন্ত্রী
তাকেও পুরো মেয়াদ শেষ হতে না দিয়ে তাকে সরিয়ে দিয়ে বিপ্লব দেবের বদলে ডক্টর মানিক সাহা। তো এই বিজেপি হোক, কোথাও বিজেপি নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব, কোথাও বিজেপির শরিকদের উপর দখলদারি, তো এইগুলো তো বিজেপির কাজ, মানুষের কাজ তো এরা করে না। এখন কি হচ্ছে না হচ্ছে সেগুলো আমাদের জাতীয় স্তরের নেতৃত্ব নজর রাখছে। ছেলে ধরার সঙ্গে রাজ্যে বিভিন্ন জায়গায় গণভোটের ঘটনা বাড়ছে, প্রশাসনকেও নামতে হচ্ছে। একই ধরনের ঘটনা 2019-এর লোকসভা নির্বাচনেও আগে ঘটেছিল। কোনোভাবে কি নির্বাচনের আগে একটা অশান্তি বা এই ধরনের ঘটনা? আপনি যে অবলীলায় বলে যাচ্ছেন ছেলে ধরা এই ধরনের ঘটনা, আপনি বিজন সেতু জানেন? তাহলে ইতিহাসগুলো বিজন সেতু মানতলা দিয়ে শুরু করুন। বিজন সেতুতে ছেলে ধরা বলে রব তুলে সিপিএম এর গুন্ডারা 17 জন আনন্দমার্গী সন্ন্যাসী, 2 জন সন্ন্যাসিনীকে প্রকাশ্যে পিটিয়ে পুড়িয়ে মেরেছিল। মানতলায় ছেলে ধরা বলে তাড়া করে গাড়ি উল্টিয়ে ডক্টর অনিতা দেওয়ান এবং তার সঙ্গিনীকে গণধর্ষণ এবং পরে অনিতা দেওয়ান এবং তার গাড়ির চালককে খুন করেছিল। সেই ইতিহাসগুলো একটু মানুষকে বলুন। এইসব অসভ্যতা যারা করে, তৃণমূল কংগ্রেস দল এবং তাদের সরকারের পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পুলিশ, কড়া হাতে এসব মোকাবিলা হবে। এসব কোনো রকমভাবে ভোটের আগে এই ধরনের অসভ্যতা কাউকে করতে দেওয়া হবে না। এবং নেত্রী বিরোধী নেত্রী ছিলেন, সেই সময় তার বিপুল যে আন্দোলন, ধর্নায় বসা, আবারও সেই আন্দোলন দেখা যাবে তার তেজ দীপ্ত, তার সূত্রপাত থেকে। এটা বলে দিয়েছি, আমরা কি বলবো। ওই যে কোচবিহার এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শাসকদের কাজে সন্তুষ্ট নয় নির্বাচন কমিশন, এই ভোট প্রস্তুতিতে গাফিলতির অভিযোগ। দেখুন, নির্বাচন কমিশন কিসে সন্তুষ্ট নয় তার মানে এটা ধরে নিতে হবে বিজেপির অসুবিধা হচ্ছে। তার কারণ হচ্ছে নির্বাচন কমিশন হচ্ছে বিজেপির দলদাস, এজেন্ট, দালাল। বিজেপির গণসংগঠন, শাখা সংগঠনের মতো কাজ করছে। তারা যাদেরকে খারাপ বলবে, তারা যাদের কাজে সন্তুষ্ট হবে না, ধরে নেবেন বিজেপি সেখানে সামলাতে পারছে না, তাই নির্বাচন কমিশনকে দিয়ে নানা রকম বদনাম ছড়িয়ে তারা তাদের কোনো চক্রান্ত কিছু করার চেষ্টা করছে। বারবার দক্ষিণ চব্বিশ পরগনার কথা বলা হচ্ছে, বারবার বিশেষভাবে এই জেলাটাকে টার্গেট করা হচ্ছে। বিজেপি যখন যা মুখে আসে তারা বলে, দিনের শেষে হচ্ছে গোহারা হারবে বাংলা জুড়ে, তৃণমূল কংগ্রেস চতুর্থবার সরকার গঠন করবে। ফলে ভারতীয় জনতা পার্টি নিশ্চিতভাবে পরাজিত হবে। বিভিন্ন জায়গায় কখনো দেখবেন এই জেলায় একটা অভিযোগ করছে, ওই জেলায় একটা অভিযোগ করছে, ওখানে হচ্ছে না। এগুলো সব নাচতে না জানলে উঠোন বাঁকা হারের অজুহাত তৈরি করে রাখছে। আগে টাকার দাম সর্বকালীন রেকর্ড, এখন নিচে নেমে গেল। বিজেপি সরকারকে বিভিন্ন মত দিতে হবে। এটা তো সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকার এবং নরেন্দ্র মোদীর ব্যর্থতা। টাকার দাম যেভাবে পড়ছে এবং সেটা সর্বকালীন রোজই রেকর্ড ভাঙতে ভাঙতে যাচ্ছিল, আজকেও সর্বকালীন রেকর্ড করে ছেড়ে দিয়েছে। এবার আন্তর্জাতিক দুনিয়ার কাছে মুখে বড় বড় কথা, আর টাকার দাম এইভাবে যদি পড়তে আরম্ভ করে, এদের হাতে, বিজেপির হাতে দেশ নিরাপদ নয়। বাংলায় আমরা আগে ওদের বিপুলভাবে পরাজিত করে নিই, ভোটটা এসে গেছে। এরপর দিল্লির সরকার কি করে বদলাতে হয় সেদিকেও তৃণমূল কংগ্রেস তাদের কর্তব্য পালন করবে। লাস্ট একটা কমিউনি মৃত্যুর 4 দিন পরে ভারত সরকার নীরব, এই নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে। আমি এই নিয়ে কোনো এই মুহূর্তে মন্তব্য করব না, ওটা আন্তর্জাতিক বিষয় সেটা। এবং ভারত সরকারের যে এই আন্তর্জাতিক নীতিগুলি, এগুলি আমরা সাধারণভাবে আমাদের একটা পলিসি আছে যে আন্তর্জাতিক বিষয়টা কেন্দ্রীয় সরকারের উপরই থাকে, সেখানে আমরা আলাদাভাবে কোনো মন্তব্য বা আলাদা কোনো অবস্থানে আমরা ধৈর্য ধরে দেখি। এবং সেরকম পরিস্থিতি হলে তখন আমাদের দলের শীর্ষ নেতারা, জাতীয় স্তরের নেতারা যা বলার বলবেন। যা যা ঘটছে, বাংলাদেশেও যা যা ঘটেছিল, ওদিকে যা যা ঘটছে, মানুষ তো কেউ অশান্তি চান না, হিংসা চান না, যুদ্ধ চান না, মৃত্যু চান না। ফলে সে যা হচ্ছে, কেন্দ্রীয় সরকার, আমাদের দল নজর রাখছে কেন্দ্রীয় সরকারের ভূমিকার উপর। যথাসময় যেটা প্রয়োজন সেটা দলের তরফে বলা হবে। কেন রাষ্ট্রসংঘ থেকেও আনন্দ না কি? মঙ্গল গ্রহ থেকে নতুন আসছে নাকি? বাংলায় কেন্দ্রীয় বাহিনী দীর্ঘদিন আছে। শ্রমিকদলকে যদি দরকার হয় এবার রাষ্ট্রসংঘ থেকেও নিয়ে আসুন, হারবেন দিনের শেষে, এবং 250 সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে। এগুলো বসে বসে দেখতে হবে। আমি আবার বলছি,
ওনাদের দল নেই, সংগঠন নেই, সব থেকে বড় কথা বাংলার বিরুদ্ধে, বাংলার টাকা আটকান, বাংলা ভাষা বাঙালিকে অপমান করেন, মনীষীদের অপমান করেন, এজেন্সি দিয়ে সন্ত্রাস চালান, বৈধ ভোটারদের নাম কাটার জন্য মানুষকে অস্তিত্বের সংকটে ফেলে দিয়েছেন, মৃত্যুর মিছিল ডাকছেন। হারবেন বুঝেছেন, সেই জন্য এখন এই সমস্ত আগাম ছুতো খোঁজার কাজ চলছে। নাচতে না জানলে উঠোন বাঁকা। আই রিপিট, এসআইআর নিয়ে তৃণমূলের যে অভিযোগ, বহু অভিযোগ ভিত্তিহীন, প্রথম দিন থেকে এসআইআর নিয়ে বাধা দিচ্ছে তৃণমূল। এসআইআর নিয়ে তৃণমূলের অভিযোগ ভিত্তিহীন? শ্রমিক ভট্টাচার্য বলার কে? সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে তৃণমূল কংগ্রেসের বক্তব্যগুলিকে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং সওয়াল করেছেন, একাধিক চিঠি দেওয়া হয়েছিল, তারা উত্তর দেয়নি এই কমিশন, কিন্তু সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে। সুপ্রিম কোর্ট সেই সমস্যাগুলোকে মান্যতা দিচ্ছেন। শ্রমিকবাবুকে আমি একটা প্রশ্ন করব, এই যে লাখ লাখ মানুষকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে আপনারা লাইনে দাঁড় করিয়ে রাখলেন, বয়স্ক মানুষ, হিন্দু, মুসলমান, সব ধর্ম মিলিয়ে, তৃণমূলের অনেকে তো গেছেন, কেউ একটু জল নিয়ে গেছেন, কোথাও একটা যদি ছাউনি করে দেওয়া যায়, এত মানুষ রাস্তায় দাঁড়িয়ে। অভিযোগগুলো ভিত্তিহীন বলার আগে একবার আপনাদের মনে হলো না যে লোকগুলোর লাইনে দাঁড়িয়ে রয়েছে তাদের সামনে গিয়ে দাঁড়াই, তাদের পাশে গিয়ে দাঁড়াই? তাহলে বুঝতেন ভিত্তিটা কি আর ভিত্তিহীনটা কি। ভোটের রেজাল্টটা বেরোতে দিন না। যেখানে আপনারা আগের বার কিছু মানুষকে কিছুদিনের জন্য কিছুটা ভুল বুঝিয়ে কিছু ভোট পেয়েছিলেন, সেই সব এলাকাতেও দেখবেন বিজেপি সাফ হয়ে গেছে। উনি বলছেন যে নতুন বয়স সীমা 5 বছর বাড়িয়ে দেওয়া হবে, 45 দিন। উনি শ্রমিক ভট্টাচার্য বলছেন ওনারা ক্ষমতায় এলে চাকরির শূন্যপদ পূরণ করা হবে। আমি উল্টে শ্রমিক ভট্টাচার্যকে বলতে চাই, আপনারা কেন্দ্রে ক্ষমতায় রয়েছেন, কেন্দ্রীয় সরকারের শূন্যপদগুলো আগে পূরণ করে দেখান না, রেলের শূন্যপদটা পূরণ করে দেখান না, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের শূন্যপদগুলো পূরণ করে দেখান না, এমনকি সিবিআইতে যে শূন্যপদ রয়েছে সেটাও আগে পূরণ করে দেখান। যেটা আপনাদের নিজেদের সরকার, তারা পূরণ করতে পারছে না। উনি আসছেন এখানে জ্ঞান দিয়ে মানুষকে ভুল বোঝাতে। বিজেপিও ক্ষমতায় আসবে না। বাংলা যেভাবে এগোচ্ছে অন্য রাজ্যের থেকে ভালো এগোচ্ছে, অতীতে 34 বছরের থেকে ভালো এগোচ্ছে। এগুলোকে মানুষকে বিভ্রান্ত করার জন্য বিজেপি যা প্রতিশ্রুতি দেবে, বলবেন আগে তোমরা তোমাদের রাজ্য আর তোমাদের কেন্দ্রে কি করে এসছো তার হিসাবটা দাও। শ্রমিকবাবুকে বলুন, 2014 সালে আপনাদের ইস্তাহার, আপনাদের বক্তব্য ছিল বছরে 2 কোটি চাকরি। 12 বছর হয়ে গেছে, 24 কোটি চাকরি হওয়া উচিত। আপনার পাশের বাড়িতে একটা দেখান তো সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। উল্টে বেকার বেড়েছে, সারা দেশে বেকার বেড়েছে, চাকরি কমেছে। আর বাংলায় চাকরির হার বেড়েছে, বেকারত্বের হার কমেছে। শ্রমিক ভট্টাচার্য যদি মনে হয় অমুক করব তমুক করব, বাংলার বকেয়া টাকাটা আগে দিতে বলুন। বাংলার টাকাটা আটকে রেখে কি দেখাচ্ছেন? যদি আপনি বাংলা থেকে গিয়ে থাকেন তাহলে বাংলার 100 দিনের টাকা, আবাসের টাকা, জল জীবন মিশনের টাকা, 1,96,000 কোটি টাকা দিতে বলুন, তারপর বড় বড় কথা বলবেন। রইল বাকি শূন্য পদ। আরে আপনার দলের শূন্য পদটা আপনি জানেন, বিএলএ 2 দিতে পারেন না। আপনার দলে এই সংগঠনেই তো শূন্য পদ রয়েছে, আপনি লোক জোড়া করতে পারেন না। আপনারা আবার এসছেন বড় বড় কথা বলুন। শ্রমিক ভট্টাচার্য যা বলছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন। ত্রিপুরায় যখন তৃণমূল কংগ্রেস গিয়েছিল তখন মনে ছিল না যে পরিমাণ হামলা একসময় হয়েছে দিনের পর দিন? তখন শ্রমিকবাবু কোথায় ছিলেন? আর এখানে লাগাতার প্ররোচনাটা তো বিজেপি দিচ্ছে। আজকে দেখেছেন তো বিজেপি পার্টি অফিসের মধ্যে থেকে ধর্ষণের অভিযোগ আসছে। কোথায় নেমেছে পার্টিটা? আবার শান্তিপুরে একটা ঘটনা ঘটেছে, সেখানেও বিজেপির
প্রভাবশালী নেতার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ মহিলা ভর্তি। মানে শ্রমিক ভট্টাচার্য, আপনি সবকটা বুথে আপনাদের BLA 2 দিতে পারেননি, আপনাদের লোক নেই, জোর নেই। ফলে এগুলো এখন থেকে নাচতে না জানলে উঠোন বাঁকা, হারের সব অজুহাত তৈরির কাজ শুরু হচ্ছে। বিভিন্ন বলছেন যে এই কারণেই